নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল রাতে এই সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগে পুরো ভস্মীভূত হয়ে গেছে। এখন আগুন লাগলো কি করে সে তো এখন কেউ বলতে পারছে না। তার এখন তদন্ত হবে, যদিও এই তদন্তের রিপোর্ট কোনদিন বেরোবে বলে আমার কোনো আশা ভরসা হয় না। কারণ এই আগুন যারা লাগিয়েছে তারা বিশেষ উদ্দেশ্যেই লাগিয়েছে। বিশেষ উদ্দেশ্য না থাকলে এইভাবে সচিবালয়ে আগুন লাগে না। এখন ফার্স্ট পোস্ট খবরটা করেছে, লিখেছে বাংলাদেশের সচিবালয়ে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা, ইউনিট সরকার বলছে ... তার মানে বুঝে নাও। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা ষড়যন্ত্রের অংশ নাকি নাশকতা একটি কাজ তা নির্ধারণ করতে হবে খুব তাড়াতাড়ি, বলছে ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 26 ডিসেম্বর ভোরে ঢাকার বাংলাদেশের সচিবালয়ে 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 6 ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। ফায়ার সার্ভিসকে 1:52 অবহিত করা হয়েছিল। তারা 1:54 কাজ শুরু করেছিল। সকাল 8:05 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরো জানান, বৃহস্পতিবার বেলা 1:30 নাগাদ ওই ভবন 5ম তলায় আগুনের সূত্রপাত হয়। বেলা 1:30টায় আগুনের সূত্রপাত হয়েছে। আর রাত্রিবেলা ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছে 1:52। খুব ভালো কথা। আগুনের সূত্রপাত হয়, উপরে অন্য মেঝেতে ছড়িয়ে পড়ে তার আগে। তাহলে সকালবেলা যে 1টা নাগাদ যখন লেগেছিল আগুনটা, সেটা নেভানোর জন্য 1:52 ফায়ার সার্ভিসকে ডাকতে হলো কি করে? যাই হোক, এইখানেই বড় প্রশ্ন। দ্বিতীয় এটা হচ্ছে, গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। এই তো একটা ফার্স্ট আর কি, তদন্ত কমিটি। যাই হোক, খবর যেটা বেরিয়ে সেটা তো পড়তে হবে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র নাকি নাশকতার অংশ ছিল তা নির্ধারণ খুব তাড়াতাড়ি করা হবে আর কি। তিনি আরো বলেন, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুন লাগার কারণ নিশ্চিত করা যাবে। জাহাঙ্গীর আরো বলেন, ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের বার্তা পাওয়ার পরপরই ঘটনাস্থলে প্রায় 8টি দমকলের টেন্ডার পাঠানো হয়। আরো ইউনিট পরে তাদের সঙ্গে যোগ দেয় এবং সব মিলিয়ে মোট 19টি অগ্নি নির্বাপক গাড়ি আগুন নেভাতে মোতায়েন করা হয়েছিল। 19টা গাড়ি আগুন নেভাতে গিয়ে একেবারে সকাল 8:30 অব্দি বাজিয়ে দিয়েছিল। তাহলে আগুন লাগলো কটায়? 1টায় লাগলো। রাত্রিবেলা 1:52 খবর গেল ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিস একেবারে রেডি ছিল। তারা 1:54 2 মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে সারা রাত্রি ধরে যুদ্ধ করে তারা আগুনটা নেভাতে পারলো। যখন নিভলো তখন সকালবেলা 8:30। তখন সব পুরে ভস্মীভূত হয়ে গেছে। তবে দুঃখজনক ঘটনা একটা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে সোহানুজ্জামান নয়ন বলে এক ফায়ার ফাইটার রাস্তা পার হওয়ার সময় ট্রাকের তলায় চাপা পড়ে মারা যান। এটা খুব একটা নির্মম ঘটনা। তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু বাকি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা কিন্তু খুব রহস্যজনক এই কারণে যে এখানে না দুটো আপনার ছাত্র সমন্বয়ক, তাদের দুটো মন্ত্রণালয় ছিল। এই ছাত্র সমন্বয়ক যারা আসিফ মাহমুদের অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলামের ডাক এবং যোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, এছাড়া সেতু মন্ত্রণালয় এই ভবনের আন্ডারে ছিল। এখন মজার কথা হচ্ছে, আওয়ামী লীগ
তাকে খুঁজে পাওয়া যায় না, বেরোলেই মার খায়, অর্ধেক তো মেরে পানা পুকুরে নইলে জঙ্গলে বনে কলা পবনে ফেলে রেখে দিয়েছে, বাকিরা ভয়ের চোটে পালিয়ে গেছে। শেখ হাসিনা পড়ে রয়েছেন ভারতে। এইবারেতে ওই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে নাকি আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা সচিবালয়ে যারা সচিব তারা নাকি এই ঘটনা ঘটিয়ে তারা নাকি সমস্ত নাশকতার কাজ করেছে। বলিহারি বুদ্ধি, মানে অপকর্ম যেগুলো করেছে, এবার তো বুঝতে পারছে যে আমাদের পালাবার সময় হয়ে গেছে। এইবার পালাবার আগে তাহলে সবকিছু তো ধ্বংস করে দিয়ে যেতে হবে। আর সমস্ত তদন্ত চাপা দেওয়ার এবং প্রমাণাদি নষ্ট করার একটা উৎকৃষ্ট উপায় হচ্ছে সেখানে আগুনটি লাগিয়ে দাও। না রায়গা বাঁশ, না বাজিয়ে বাঁশেরই। তদন্ত করবে কোথায়? ফরেন্সিকও তো কিছু খুঁজে পাবে না, কারণ সব তো জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। আর কাগজপত্র বলতে তো সমস্ত ফাইল, তা একদম টেবিল চেয়ার আলমারিও শুদ্ধ যদি জ্বলে যায় তাহলে কাগজপত্র আর কি থাকবে। ফলে যে সমস্ত কুকর্মগুলো হয়েছিল সেই সমস্ত কুকর্মগুলো ঢাকা দেওয়ার জন্যই এই আগুনটি এরা নিজেরাই লাগিয়ে দিয়ে এবার টিভিতে বড় বড় বক্তৃতা ঝাড়ছে। এই বক্তৃতাটা আপনারা শুনুন। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল, তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিট গুলো ছিল আমরা তাদের আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দিয়ে যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতে তাদের, যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে, যে আগুন দেওয়ার আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস 13টা ইউনিট আমার বলার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নেই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরো একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের একটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ড যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়, যে ছাদের এই কোণা একটা জায়গায়, এই কোণায় মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুনটা পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং যে সকল সচিব, তাহলে এ হলো গিয়ে একজন ছাত্র ওই রাত্রিবেলা যে যখন এ হচ্ছে মানে আগুন জ্বলছে তখন একদম বিবৃতি দেওয়ার আরো দু চারটা আছে। এখন দিলে ভিডিও বেকার লম্বা হয়ে যাবে, তারপরে তো ও সমস্ত দিয়ে লাভ নেই। মানে বক্তব্য একই, আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ আমলে যে সমস্ত সচিব যারা ছিল তারা নাকি প্ল্যান করে, ওই বয়স্ক মানুষগুলো প্ল্যান করে আগুন লাগিয়ে দিয়ে তারা নাকি সমস্ত পুড়িয়ে দিয়ে তারা নাকি চলে গেছে। আচ্ছা, একদিন পোড়ালো না, যখন তোমরা ক্ষমতা দখল করলে তখন থেকে পোড়ালো না, 5 মাস পরে তাদের মনে হলো যে এবার পোড়াতে হবে। এটা কেমন কথা ভাই? এটা বাস্তবের সঙ্গে যুক্তির তো মিলছে না। বাস্তব একরকম কথা বলছে আর যুক্তি একরকম কথা বলছে। যুক্তি বলছে কি, তোমাদের অপকর্ম যে 5 মাস ধরে তোমরা অপকর্মগুলো করেছো, সেই অপকর্মগুলো ঢাকার জন্য তোমরাই এটা করেছো। আর বাস্তব হচ্ছে যদি আওয়ামী লীগের সচিবরাই করে থাকতেন তাহলে পরে যে সময় আর তোমরা ক্ষমতা দখল করেছিলে, দখল বলবো, যে সময় তোমরা ক্ষমতা দখল করেছিলে সেই সময়তে উৎকৃষ্ট সময় ছিল ওই গন্ডগোলের সময় আওয়ামী লীগের সচিবরা আগুনটা লাগিয়ে দিতেন। তারা তো করেননি, কারণ তারা তো সচিব, তারা তো মন্ত্রণালয়ের সচিব, তাদের কাছে যে ফাইল আসে সেই ফাইল অনুযায়ী তারা কাজকর্ম করে। তাদের তো পকেটে 2 পয়সা আসে না। 2 পয়সা আসে কাদের পকেটে? যারা মন্ত্রী, যারা মানে এমপি, তাদের কাছেই তো আসে। আর আপনারা তো হচ্ছেন সমন্বয়ক আর উপদেষ্টা। বাপ রে বাপ, আপনাদের দাপটে সারা বাংলাদেশ কাঁপছে, আপনাদের হাত ধরেই তো সব।
এই বন্যার ত্রাণ থেকে শুরু হয়েছিল মালকড়ি কামানো, এখন মানে লুটে পুটে খাচ্ছে। সেটা হচ্ছে যত বাজার সিন্ডিকেট সেখান থেকে শুরু করে এই যে যত কন্ট্রাক্ট হচ্ছে আর আপনার যত চালান হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে প্রচুর মাল লুটেছেন আপনারা। সেই মাল লোটার পর এবার যে ফারাকটা যেটা দেখা যাচ্ছে সেই ফারাকটাই কিন্তু ধরিয়ে দেবে আপনাদের কুকর্ম সমস্ত কিছু, যে পরবর্তী প্রশাসন যেই আসুন না কেন ধরিয়ে দেবে। আর আপনাদের ওপর যে খারাপ ঝুলছে সেটা আপনারা খুব পরিষ্কার বুঝতে পারছেন, কারণ আসিফ নজরুল বলছেন যে 1 বছর যদি আমি সময় পেতাম তাহলে সংস্কারটা আমি পুরো করে দিয়ে যেতাম। ওনার সংস্কারের জন্য যেন পৃথিবী আটকে পড়ে রয়েছে। বাংলাদেশ একেবারে মানে ঊর্ধ্বশ্বাসে একেবারে বুলেট ট্রেনের মতো, ওনার সংস্কার হলেই বুলেট ট্রেনের মতো চলবে। তাহলে 5 মাস ধরে আপনারা কি মাথার চুল ছিঁড়লেন? মাথার চুল ছিঁড়লেন যে আপনারা যে সংস্কার করে গল্প শোনাচ্ছেন না, সারা বাংলাদেশের লোককে আপনারা বোকা বানাচ্ছেন। এই 4 অক্ষরের বোকা যেগুলো হয় যেগুলো বানাচ্ছেন না, এই সমস্ত 4 অক্ষরের বোকা মানুষেরা প্রথম 1 মাস বনেছিল, তারপর এখন তারা বুঝে গেছে হোয়াট ইজ হোয়াট। ব্ল্যাক এন্ড হোয়াইট তাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, আর বোকা বানাতে পারবেন না। ফলে এখন আপনারা ভাবছেন যে কত তাড়াতাড়ি পালাতে পারি। সেই পালানোর আগে যে সমস্ত এইগুলো ছিল এক জায়গায় করে আগুন ফাগুন চালিয়ে দিয়ে তদন্তের তুষ্টি করে দিয়ে আপনারা এবার যে যা কেটে পড়বেন। এই তো হচ্ছে আপনাদের প্ল্যানিং। আরো কিছু হবে, আরো হবে। এগুলো হচ্ছে মেটিকুলাসলি ডিজাইনের অন্তর্গত মনে হচ্ছে। এই যে যত কিছু হচ্ছে না, এটাও সেই সময় মেটিকুলাসলি ডিজাইন যখন করা হয়েছিল কি করে ক্ষমতা দখল করব, আবার পালানোর সময় মেটিকুলাসলি ডিজাইন করে কি করে এগুলোকে নষ্ট করব, সেগুলোও নিশ্চয়ই মাহফুজ আলমের মাথা থেকে নিশ্চয়ই বেরিয়েছিল। এখন আমি চাইছি মাহফুজ আলম একটা পোস্ট দিয়ে তার মেটিকুলাস ডিজাইনের আর কি বাকি আছে সেগুলো ভাই আপনি তুলে ধরুন, আমরা আনন্দে আত্মহারা হয়ে একবার পড়ে দেখি যে আপনি কি আপনার স্বপ্ন আর মেটিকুলাস ডিজাইনের মধ্যে কি রয়ে গেছে, সেগুলো আমরা একটুখানি জ্ঞান সঞ্চয় করব। আপনার দিকে আমরা তাকিয়ে রইলাম, আপনার পোস্টের অপেক্ষায় রইলাম। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।